আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মন এবং আমি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। আমার সারা দেহ হেয় গো মাটি। চিরবিদায় নিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও ৪৪ জন। এ পর্যন্ত ২০৯৬ জন। রাজধানীর বেশিরভাগ রেস্তোরাঁয় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রিজিকের দায়ে তো আমি বসতে হবে। সঠিক এবং যথোপযুক্ত তদন্ত নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ, বললেন সিআইডি প্রধান। ইনভেস্টিগেশনের কোয়ালিটি ইনভেস্টিগেশন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিরবিদায় নিলেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী অ্যান্ড্রু কিশোর। রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘ 10 মাস লড়াই করে হার মানেন এই গুণী শিল্পী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। বিস্তারিত নূর মোহাম্মদের রিপোর্টে। জীবনের গল্পের ইতি টেনে অবশেষে চলেই গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর, যার সুরের মূর্ছনা বাংলা গানের জগৎকে করেছে সমৃদ্ধ, অনন্য উচ্চতায় নিয়ে গেছে সংস্কৃতিকে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করা জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই ছিল সংকটাপন্ন। সবশেষ গেল দুদিন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সঙ্গীতজ্ঞ। 1955 সালে জন্ম নেয়া এই গুণী শিল্পী শরীরের নানা জটিলতা নিয়ে গেল বছরের 8 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। সেখানে তার শরীরে ধরা পড়ে ব্লাড ক্যান্সার। কয়েক মাস চিকিৎসা শেষে কিছুদিন আগে তিনি দেশে ফেরেন, চলে যান জন্মস্থান রাজশাহীতে। সেখানে তার বোনের বাসায় চলছিল চিকিৎসা। অ্যান্ড্রু কিশোর সঙ্গীতের প্রাথমিক পাঠ শুরু করেন রাজশাহীতে। একসময় গানের নেশায় পাড়ি জমান রাজধানী ঢাকায়। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন। 1977 সালে অ্যান্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অ্যান্ড্রু কিশোরের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার বাবার মুখে, প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা সহ অসংখ্য কালজয়ী গান। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে অ্যান্ড্রু কিশোর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 8 বার। নূর মোহাম্মদ, মাই টিভি। দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে 24 ঘন্টায় আরও 44 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পর্যন্ত মারা গেছেন 2096 জন। 24 ঘন্টায় নতুন করে 3201 জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে 1,65,618 জনের। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ 3,524 জন, সব মিলিয়ে সুস্থ 76,149 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 15,201টি এবং 24 ঘন্টা পরীক্ষা হয়েছে 14,245টি নমুনা। 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ 76,149 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন। এ পর্যন্ত 2,096 জন। দর্শক, আমরা চলে যাচ্ছি সহকর্মী মোবালিক করিমের কাছে। তিনি জানাচ্ছেন দেশ বিদেশের সবশেষ করোনা পরিস্থিতি। ধন্যবাদ। প্রতিদিনই কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এখন পর্যন্ত যেসব জায়গাতে করোনা সংক্রমণ দ্বিতীয় দফা পার করেছিল সেসব জায়গাতে কিন্তু পুনরায় করোনা সংক্রমণ শুরু হয়েছে।
এখন পর্যন্ত আমরা যদি বাংলাদেশের যে অবস্থান সেখান থেকে আমরা যেমনটা দেখছি যে দেশে কিন্তু প্রথম যখন মৃত্যুর যে সংখ্যাটা ছাড়িয়েছিল 500 পার হতে সময় লেগেছিল 79 দিন, আর 16 দিন পর কিন্তু ছাড়িয়েছিল দ্বিতীয় 500, এরপর 12 দিনের পর কিন্তু ছেড়েছিল তৃতীয় 500, আর এই 2000 পার হতে কিন্তু তারপরে 13 দিনের মধ্যে কিন্তু 2000-এর যে সংখ্যা ঘরটা কিন্তু পার হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত মৃত্যুর হারে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে আমরা যে দেখতে পাই, বিশ্লেষণ আমরা দেখছি যে এখন পর্যন্ত আক্রান্তের চিত্র কিন্তু অনেকটা কিন্তু আক্রান্ত হার কমে এসেছে গত কদিনের চেয়ে। কিন্তু গত 1 জুলাই এবং 2 জুলাই যতটা আক্রান্ত ছিল, 6 জুলাই কিন্তু গত 4 দিন কিন্তু অনেকটা কমেছে। তো মৃত্যুর হার কিন্তু গত 30 জুলাই এবং 1 জুলাই কিন্তু 30 জন এবং 1 জুলাই কিন্তু অনেকটা বেড়েছিল, সেটা অনেকটা কিন্তু কমে আসছে। আবার গত 5 জুলাই কিন্তু অনেকটা বেড়েছিল। এখন পর্যন্ত কিন্তু সুস্থতার আপডেটের ক্ষেত্রে আমরা যেমনটা দেখছি যে আইডিসিআর এই তথ্য অনুযায়ী কিন্তু সুস্থতা কিন্তু বাড়ছে দিন দিন, আর টেস্টের সংখ্যাও কিন্তু বেড়েছিল গত কদিনে। আবার কয়েকটা দিন থেকে কিন্তু টেস্টটা একটু কম করানো হচ্ছিল বা হয়তো বা আক্রান্তের সংখ্যা কম পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যদি দেখি রাজধানীর চিত্রটা আমরা একটু দেখব। রাজধানীতে এখন পর্যন্ত কিন্তু আক্রান্তের সবচেয়ে উপরে অবস্থান রয়েছে কিন্তু মিরপুরে এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে 1415, এরপর উত্তরাতে আক্রান্ত হচ্ছে 716, মোহাম্মদপুরে রয়েছে 641, মহাখালীতে 577, যাত্রাবাড়িতে 547, মুগদাতে রয়েছে 522 জন। একটু যদি আমরা দেশের জেলাগুলোর অবস্থা দেখি, দেশে আমাদের অন্য জেলা কী অবস্থা, এখন পর্যন্ত সবচেয়ে অবস্থান উপরে রয়েছে ঢাকাতে 26,335 জন আক্রান্ত, চট্টগ্রামে রয়েছে 8,035, চট্টগ্রামের কিন্তু অনেকটা বেড়েছে আক্রান্ত আগে কয়েকদিনের চেয়ে এবং খুব দ্রুতই কিন্তু সেখানে বাড়ছে আক্রান্তের সংখ্যাটা। এরপর নারায়ণগঞ্জে কিন্তু আক্রান্ত চলছে, সেখানে কিন্তু আক্রান্তর সংখ্যারও বেড়েছে, সেখানে আক্রান্ত হচ্ছে 5323 জন, কুমিল্লাতে হচ্ছে 3864 জন, বগুড়াতে আক্রান্ত হচ্ছে 3307, গাজীপুরে 3270 জন। এখন পর্যন্ত যদি আমরা দেখি যে বিশ্বের চিত্রগুলো একটু আমরা দেখব, সারা বিশ্বে কিন্তু এখন পর্যন্ত আক্রান্তর অবস্থান যেটা হচ্ছে, সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে 1,15,91,000 কিন্তু ছাড়িয়েছে। নতুন করে কিন্তু সারা বিশ্বে একদিনে গত 24 ঘন্টা কিন্তু সংক্রমণ হয়েছে আর 40,000, আর মোট মৃত্যু হয়েছে 5,37,436 জনের। এরপর কিন্তু অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু এখন পর্যন্ত 29 লাখ আক্রান্ত ছাড়িয়েছে। নতুন সংক্রমণ কিন্তু হয়েছে যুক্তরাষ্ট্র নতুন করে আরও 2,500, আর মৃত্যু কিন্তু হয়েছে এখন পর্যন্ত 1,32,000-এর। হঠাৎ করে কিন্তু ব্রাজিলে কিন্তু অনেকটা বেড়েছে সেখানে আক্রান্ত, এবং এখানে কিন্তু মৃত্যুর হারও বেড়েছে। ব্রাজিলে 16 লাখ ছাড়িয়েছে আক্রান্ত, মৃত্যু হয়েছে 64,000। এরপর অবস্থান কিন্তু ভারত কিন্তু 3 নম্বরে চলে এসেছে, ভারতের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কিন্তু 19,714 জন। এরপরে অবস্থান কিন্তু রাশিয়ার, তারপরে পেরু। এখন পর্যন্ত আমরা যেমনটা দেখছি কিন্তু ব্রাজিলের অবস্থান নিয়ে, ব্রাজিলে কিন্তু অনেকটা বেড়েছে মৃত্যুর হার। ব্রাজিলে এই কয় মাসের মাঝে কিন্তু দুবার কিন্তু চেঞ্জ হয়েছে, সেখানকার যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার স্বাস্থ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তন খেলে বলা হচ্ছে যে এখানে কোনো স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সেখানে নিয়ন্ত্রণে আনতে পারছেন না করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এই জন্য কিন্তু তাদের মধ্যে এই পরিবর্তনটা আনা হয়েছে, কেউ কিন্তু স্থায়ী হতে পারছেন না এই পদটিতে। এদিকে কিন্তু চীনে নতুন করে বিউবিনিক নামে একটি প্লেগ রোগী কিন্তু সন্ধান পাওয়া গেছে, এবং আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে যে এই করোনা প্রাদুর্ভাবের মাঝে কিন্তু নতুন করে এই রোগটি হয়তো বা অনেক বেশি আতঙ্ক ছড়াচ্ছে। এদিকে কিন্তু নতুন একটি সুখবর দিয়েছে সৌদি যারা প্রবাসী রয়েছেন, সৌদি প্রবাসীদের জন্য যেমনটা বলা হচ্ছে, যাদের সেখানে বসবাসের অনুমতি বা ইকামার কথা যেটা বলা হচ্ছে তার সময় যাদের পেরিয়ে গেছিল তাদের কিন্তু আরও 3 মাস করে সময় বৃদ্ধি করা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। আর যারা সৌদি আরও বাইরে ছুটিতে চলে গেছিলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হলে তারা কিন্তু পুনরায় ফিরে আসতে পারবেন। এই জন্য কিন্তু তাদের অতিরিক্ত কোনো ফিস দিতে হচ্ছে না সেখানে ফিরে আসার জন্য, বা অতিরিক্ত কোনো প্রবাসীদের অতিরিক্ত চাপও নিতে হচ্ছে না। সৌদি আরব সরকার বলছেন যে তারা যেন সঠিক সময় ফিরে আসতে পারেন তার জন্য সব রকম সহযোগিতা করা হবে। এই ছিল এখন পর্যন্ত দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। মোবালিক ধন্যবাদ। দর্শক সহকর্মী মোবালিক করিম যুক্ত হয়েছিলেন, যারা ছিলেন দেশ বিদেশের সবশেষ করোনা পরিস্থিতি। এদিকে এখনও শতভাগ স্বাস্থ্যবিধি ও লকডাউন মানছেন না রাজধানীর ওয়ারির বাসিন্দারা, তবে গত দুদিনের তুলনায় অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিভিন্ন অজুহাতে লকডাউন ভাঙার চেষ্টা এলাকাবাসীর। অন্য এলাকা থেকে যারা আসছেন তারা ওয়ারিতে প্রবেশ করার জন্য নানা অজুহাত দেখাচ্ছেন। এলাকাবাসী আন্তরিক হলেই লকডাউন সফল করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একমাত্র ডাক্তারদের আমরা অ্যালাউ করছি এখানে এন্ট্রির জন্য, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট গেট। প্রায় 95% এখন কাভারই আসছে আমাদের, এটা আমরা সুফল মনে করছি যে এটা ইনশাআল্লাহ 21 দিন পর একটা ভালো ফলাফল আসবে। এক করোনায় বিপর্যস্ত বিশ্বে এবার চীনে পাওয়া গেল বিউবনিক প্লেগে আক্রান্ত রোগীর সন্ধান। এতে শহরটিতে 3 মাত্রার সতর্কতা জারি করা হয়েছে, যা জারি থাকবে বছরের শেষ পর্যন্ত। এছাড়াও শিকার পরিহার করা এবং সংক্রমণ ছড়াতে পারে এমন পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে।
করোনা ভাইরাসের পর এবার চীনের সম্ভাব্য বিউবনিক প্লেগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। বেইজিংয়ের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত মঙ্গোলিয়ার 52 শহরে এই রোগী পাওয়ার পর শহর জুড়ে জারি করা হয়েছে 3 মাত্রার সতর্কতা, যা 2020 সালের শেষ পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছে শহর প্রশাসন। রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। প্লেগের 3টি ধরনের একটি হল বিউবনিক প্লেগ। ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমেই বিউবনিক প্লেগের ব্যাকটেরিয়া সংক্রমিত হয় বলে ধারণা বিশেষজ্ঞদের। তাদের মতে দ্রুত এই ব্যাকটেরিয়া একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ানোর আশঙ্কা থাকে। এটি প্রাণঘাতী হলেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করে চিকিৎসা করা যায়। শনিবার মঙ্গোলিয়ার একটি হাসপাতালে অজ্ঞাত রোগ নিয়ে এক রোগী ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসকরা বুঝতে পারেন ওই রোগী বিউবনিক প্লেগে আক্রান্ত। এরপরই চিকিৎসকরা স্থানীয় প্রশাসনকে খবর দেয় এবং রবিবার প্রশাসন 3য় স্তরের হাই অ্যালার্ট জারি করে। তবে ওই ব্যক্তি কিভাবে প্লেগে আক্রান্ত হলো তা জানা যায়নি। এর আগে গত বছরের মে মাসে মঙ্গোলিয়াতে বিউবনিক প্লেগে 2 জনের মৃত্যু হয়। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে বিশ্বে বিউবনিক প্লেগের মহামারী দেখা দিয়েছিল। এই মহামারীর নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক ডেথ। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে সে সময় এতে প্রাণ হারায় অন্তত 5 কোটি মানুষ। মার্জিয়া মান্নান, মাই টিভি। দর্শক, এবার নিয়ম অনিয়ম। রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্টুরেন্টগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনার সংক্রমণের সমূহ ঝুঁকি জেনেও কেউ যেন তোয়াক্কাই করছেন না বিষয়টি। এমন অবস্থায় বেড়ে যেতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ, বেড়ে যেতে পারে আক্রান্তের সংখ্যাও। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি ট্রং, ক্যামেরায় ছিলেন মোমিন হোসেন। এই খাবার হোটেলের এমন গিজগিজ পরিবেশই যেন বলে দেয় স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এসবের যেন কোনো গুরুত্বই নেই এখানে। ক্ষুধা মেটাতে যে যেভাবে পারছেন সেভাবেই বসে খাচ্ছেন। সাময়িক তৃপ্তির কাছে আড়াল হয়ে যাচ্ছে করোনায় মৃত্যু ঝুঁকি। একে অপরের সঙ্গে গা ঘেঁষে বসে নিজের জীবন যে ঝুঁকিতে ফেলছেন সেদিকে যেন কোনো নজরই নেই। এখন তো পরিস্থিতি হ্যাঁ মানা হচ্ছে, কিন্তু এখন একটু হচ্ছে আর কি। এখন আমার খিদা, আশেপাশে খাবারের ব্যবস্থা নেই, হয়তো অল্প সময়ের ভিতরে আমি যেটুকু খাই আমার স্থানে চলে যাবে। করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে এমন উদাসীনতা কেন তাদের? এটা সম্ভব না। তাহলে হয় আমার নাগা থাকতে হবে, আর মালিকের বন্ধ থাকতে হবে, দুটো একটা বাইরে এগুলো কাজ। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করেন, আপনি কেন বাইরে এলেন? স্বাস্থ্যবিধি চিন্তা করে ঠিক আছে, আমাদের এটা হইতেছে না, আমরা মেনটেন করতেছি না। এই যদি হয় ভাবনা, তাহলে কমবে কি করোনার প্রকোপ? ঘেঁষাঘেঁষি করে আমার যেটা সম্ভব, এভাবে হোটেল চলতে পারে না, এভাবে টাকা ঠিক নেই। অবশ্যই 100%, তারপরেও কিছু করার নাই, এখন খাইতে হবে, সময়ের খানা খাইতে হবে। এই হিসাবে হয়তো আমাদের সমস্যা হচ্ছে না, আমাদের কোনো উপায় ছিল না। ঘন ঘন টেবিল ফেলা আছে, এখানে কিভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো? শুধু তাই নয়, গাফিলতি রয়েছে হোটেল কর্তৃপক্ষেরও। সুরক্ষার কথা জিজ্ঞেস করার পর পরলেন মাস্ক। অবশ্যই আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, রাখছি কাস্টমার আমরাও দিই। রুগী তো আছে না, রুগী তো মানে ইয়াতে রাখে, মানে মানে বাইরেবার জন্য দেয় না। হ্যাঁ, কেবিনে থাকে। কি এই তো দূরত্ব বজায় রাখি। আবার কোনো হোটেল মালিক জানালেন তারা চেষ্টা করেও পারছেন না হোটেলের ভিতরে সবার মধ্যে দূরত্ব নিশ্চিত করতে। এখন পারি না বন্ধ করে বাইকে যাইতে, চেষ্টা করি যতটুকু, যে হ্যান্ড ওয়াশ আছে, সাবান আছে, মানে কাস্টমার তো না পারলে চেষ্টা করি বহাই না। রিজিকের দায়ে তো আমি বসতে হবে, আমি স্যাভলন, তারপরে যেভাবে নিরাপত্তার দরকার, স্টাফদের মাস্ক পরা, ওইভাবে দূরত্ব বজায় রেখে আমি দোকানদারি করতেছি আর কি। এমন অবস্থায় সংক্রমণের হার কেমন বাড়তে পারে তার বিশ্লেষণ জানালেন চিকিৎসকরা। এটা কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশন, এটা অবশ্যই স্বাস্থ্য তাদেরকে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পুরো সমাজেই কিন্তু করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মানুষের শরীরে কিন্তু করোনা আছে। 80% মানুষের ক্ষেত্রেই কিন্তু কোনো প্রকার সিমটম থাকছে না বা লক্ষণ থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনার প্রকোপ মুক্ত হওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন চিকিৎসকরা। অনেক মানুষই মনে করছে হয়তো করোনা খুব বেশি কিছু তাদের করতে পারবে না, কিন্তু এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর ধরনের চিন্তা ভাবনা। কারণ হচ্ছে যে করোনা কার যে বেশি এফেক্টেড হবে, কে যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু আসলে জানা যায় না। হোটেল রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন। করোনার সংক্রমণ রোধে শুরু থেকেই এটি বলা হচ্ছিল সামাজিক দূরত্ব বজায় রাখতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। কোনো ক্ষেত্রে সেটি সম্ভব হলেও হোটেল রেস্টুরেন্টে এমন অনেক ক্ষেত্রেই সেটি মানা হচ্ছে না। নিয়ম না মানার প্রবণতায় বেড়েই চলেছে সংক্রমণ ঝুঁকি। কিন্তু এভাবে আর কতদিন?
সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, চোখ রাখুন মাই টিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি ড্যানিত রং। রোগী ফেরত সহ হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ আমলে নিয়ে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা 21 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ক্যান্সার সহ সব জটিল রোগে আক্রান্তদের সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে 13 কার্য দিবসের মধ্যে অক্সিজেনের দাম নির্ধারণ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বেসরকারি হাসপাতালে বিল অস্বাভাবিক হলে দুদকে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। যে কোনো ঘটনায় সঠিক এবং যথোপযুক্ত তদন্ত নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কাজ করার কথা জানিয়েছেন সিআইডির নবনিযুক্ত প্রধান এবং অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। মানব পাচার, মানি লন্ডারিং এবং ক্যাসিনো এসব মামলার তদন্তের বিষয়ে সিআইডি অনেক এগিয়েছে বলেও জানান তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংস্থাটির নবনিযুক্ত প্রধান ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআইডির কার্যক্রম চালাতে চ্যালেঞ্জের কথা জানান তিনি। চ্যালেঞ্জের ব্যাপারে যে কথাটা বলেছেন, আমার কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টিগেশনের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা ওরাল টেস্টিমনি বেস যদি আমি করি, মৌখিক সাক্ষ্যের উপর যদি আমি ডিপেন্ড করি এবং মামলা ট্রায়ালে আস্তে আস্তে যদি আপনার 17-18 বছর লেগে যায়, তখন তো এই লোকগুলো ইন্টারেস্ট হারায় ফেলে। সো এই ইনভেস্টিগেশনে আমরা যেটা চাচ্ছি ফরেন্সিক বেস চলে যাব, যদি মৌখিক সাক্ষ্য নাও থাকে যে এভিডেন্স থাকবে সেই এভিডেন্সের বেসড। তো ইনভেস্টিগেশনের কোয়ালিটি ইনভেস্টিগেশনটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানব পাচার, মানি লন্ডারিং এবং ক্যাসিনো এসব মামলার তদন্তের অগ্রগতিও জানান সিআইডি প্রধান। ওরা এখনো বাইরে আছে কয়েকজন, তার মধ্যে আমরা যদি এখন নামগুলো বলে দিই তারা হয়তো আসবেন। আমরা অপেক্ষা করছি, আসুক। যদি হয়, আমরা যদি অ্যারেস্ট করি আমরা তো আপনাদেরকে সামনে নিয়ে আসবো, আর আমাদেরকে একটু সময় দেন। আর কুয়েতের ব্যাপারে যেটা বলেছে, আমরা অলরেডি কাজ করছি। আমরা একটু সময় দরকার, এখানে কিছু প্রসিজিওর আছে, এই মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী কিছু প্রসিজিওর আছে, এই প্রসিজিওরগুলো ফলো করতে হচ্ছে আমাদেরকে। ভিকটিমের কাছ থেকে অনেকগুলো নাম আসছে, তারপরে তার ফ্যামিলি থেকে অনেকগুলো নাম আসছে, অ্যাম্বাসিগুলো অনেকগুলো নাম পেয়েছে, সবগুলো কিছু মিনিস্ট্রি কিছু নাম আছে, কয়েকটা মিনিস্ট্রি। আমরা এগুলোকে কম্পাইল করছি এবং সব জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছে আমরা একটু ভেরিফাই করে নিই। তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো, ভেরিফাই করা ছাড়া এটা বলাটা ঠিক হবে না। আমরা ভেরিফাই করছি এবং আমরা অনেক কারেক্ট পেয়েছি এবং এই লিস্ট ধরে অনেকে আমরা অ্যারেস্ট করেছি। সাইবার ক্রাইম রোধে ঢাকায় সাইবার স্টেশন করা হবে, যা পরিচালনা করবে সিআইডি। যে কোনো ভুক্তভোগী এই স্টেশনে মামলা করতে পারবে বলেও জানানো হয় সিআইডি প্রধানের মতবিনিময় সভায়। আমরা এই সাইবার পুলিশ স্টেশনের জন্য আমরা যেটা প্রস্তাব পাঠাচ্ছি সেটা ঢাকা আপাতত একটার জন্য এবং পুরা কান্ট্রি ওয়াইড তারা কাজ করবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঘোড়াশাল তৃতীয় ইউনিট রিপাওয়ারিং প্রথম সংশোধিত প্রকল্প সহ 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 2,744 কোটি 44 লাখ টাকা। দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর শোনায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক, বর্তমান সরকার তার ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। এদিকে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনার সংকটকালে মাঠে না গিয়ে আইসোলেশনে থেকে টিভিতে বক্তব্য দেয় বিএনপির কাজ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় কথা বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান দেন তিনি। বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর। দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন এ দল লুটপাটের জন্য নির্বাচনে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। দুর্নীতি আর বিএনপি সমার্থক বলেই মানুষ মনে করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দুর্নীতি বিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশে বিদেশে সমাদৃত, প্রশংসিত। দুর্নীতিবাদ যেই হোক, দলীয় পরিচয়ের হলো তাকেও ছাড় দেওয়া হচ্ছে না। করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে মন্তব্য করে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আবার আহ্বান জানান তিনি। বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে মানুষ বাঁচানোর ও করোনা প্রতিরোধের লড়াইয়ে আবারও সহযোগিতার আহ্বান জানাচ্ছি। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকার এই করোনা ভাইরাসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভির বক্তব্যের জবাবে তিনি বলেন, মাঠে না গিয়ে ঘরে বসে ভিডিও কনফারেন্স করে মিথ্যাচার করছে বিএনপি। এটি তো দিবালোকের মতো স্পষ্ট যে তাদের নেতৃবৃন্দ, আমি নাম ধরে বলতে চাই না, ঘরে বসে বসে ভিডিও কনফারেন্স করে এবং আপনি যার কথা বলছেন এবং অন্যান্যরা সবাই কিন্তু ঘরে বসে ভিডিও কনফারেন্স করে আর ভিডিও কনফারেন্স করে দুনিয়ার কথা বলে। তো এবং আমাদের দলের নেতাকর্মীরা মাঠে আছে বিধায় আমাদের দলের নেতাকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছে, বহু এমপি করোনায় আক্রান্ত হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মৃত্যুবরণ করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020-এ উঠে এসেছে এমন তথ্য। বিশ্লেষকরা বলছেন, কোভিড-19-এর কারণে ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আমরুল মজলিসের বিশেষ রিপোর্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি অর্জনে কতটা এগিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ? সম্প্রতি এসডিজি বিষয়ক একদল বিশেষজ্ঞের সমন্বয়ে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় 166 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109। আর বাংলাদেশ থেকেও পিছিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। এক্ষেত্রে তাদের অবস্থান যথাক্রমে 117, 134 এবং 139। প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, 17টি লক্ষ্যের মধ্যে 4টিতে সঠিক পথেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ, 6টিতে উন্নতির পরিমাণ কম। তবে লক্ষ্যের ক্ষেত্রে স্থবির অবস্থায় রয়েছে 3টি, আর অবনতি ঘটেছে 2টিতে। বাকি 2টির বিষয়ে মেলেনি হালনাগাদ কোনো তথ্য। আমরা অনেকগুলো খাতে আমরা ভালো করছি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের একটা খারাপ অবস্থা, উন্নত বিশ্বেও খুব খারাপ অবস্থা আমরা লক্ষ্য করেছি, আমাদের এইখানেও খারাপ অবস্থা লক্ষ্য করেছি। আমরা আশা করি এখন একটা ক্লোজ ইন্টারভেনশনের মাধ্যমে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারবো। তবে করোনার কারণে বাধাগ্রস্ত হতে পারে লক্ষ্য অর্জন, তাই অগ্রাধিকার নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। পভার্টি যেটা আমরা 20%-এর কাছাকাছি নামিয়ে এনেছিলাম, এইটা কতটুকু রাখা যাবে? এখন তো লেটেস্ট যে এস্টিমেশনের ইজ অ্যারাউন্ড 25 আমাদের পভার্টি লেভেলে বেড়ে গেছে অলরেডি, এবং এইসব ইম্প্যাক্টগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020-এর তালিকায় শীর্ষে অবস্থান করছে সুইডেন, আর সর্বশেষ অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। জনপ্রিয় টেলিভিশন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মাই টিভি ভবনে নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে মরহুমার সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন ছাড়াও প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এই সময় প্রয়াত ওমেদা বেগমের আত্মশান্তি কামনা করার পাশাপাশি করোনাকালীন সংকট থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য প্রার্থনা করা হয়। আমাদের সকলকে দুনিয়ার মধ্যে একটি গাছের পাতা প্রত্যেকের কবরগুলোকে আপনি রহম বান্দি কোন মাকসাদকে সামনে রেখে গুনাহগার বান্দা বান্দি তোমার নিকট হাত আয় আল্লাহ দ্বীনের জন্য কবুল। যারা মারা গেছেন মহামারীর এই ভাইরাসে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা এখনও অসুস্থ অবস্থায় আছেন তারা যাতে সুস্থ হয়ে যান। আমরা ফরিয়াদ জানাই আল্লাহকে যে মায়ের নামের উসিলায় এই যে কোভিড-19 যে মহামারী, এটা থেকে
আল্লাহ পাক যাতে আমাদেরকে মুক্ত করেন। এদিকে দেশের বিভিন্ন স্থানে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসব মাহফিল থেকে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর মা ওমেদা বেগমের আত্মার শান্তি কামনা করা হয়। প্রতিনিধিদের তথ্যচিত্র জানাচ্ছেন নূর মোহাম্মদ। দর্শক নন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর মা, মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে মুসলিম গোরস্থানে তার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যসহ স্থানীয়রা। বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের উদ্যোগে হাফেজ মাওলানা আল আমিনের পরিচালনায় কবর জিয়ারত করা হয়। এ সময় মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের আত্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকীতে বরিশালের গৌরনদী উপজেলায় কোরআনখানি, মিলাদ ও তার আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়ার উদ্যোগে কটকস্থল হাজিবাড়ি বাইতুন্নুর জামে মসজিদে কোরআনখানি শেষে দোয়া মোনাজাতে অংশ নেন স্থানীয়রা। এ সময় মাই টিভির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। চুয়াডাঙ্গার জীবননগরে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর মায়ের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জীবননগর সাথী অটো রাইস মিলের আয়োজনে ওমেদা বেগমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাই টিভির বিশেষ প্রতিনিধি এসকেলিটন। দোয়া পরিচালনা করেন মুফতি শাহজাহান আলী। মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বরগুনা টাউন হল এলাকায় মাই টিভির জেলা কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতে সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। প্রতিনিধি কাউসার আহমেদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয়রা। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকার ধামরাইয়ে। ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের উদ্যোগে আয়োজিত মাহফিলে তার আত্মার শান্তি কামনা করা হয়। ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়। প্রতিনিধি আফতাব হোসেনের উদ্যোগে এবং গাইবান্ধা মাই টিভি দর্শক ফোরামের আয়োজনে দোয়া মোনাজাতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। স্বাস্থ্যবিধি মেনে এবছর কোরবানির পশুর হাট বসানোর চিন্তা করছে সিটি কর্পোরেশন। তারপরেও সংশয়ে সর্বস্তরের মানুষ, চিকিৎসকরা বলছেন সতর্ক না হলে করোনার বিস্তার বেড়ে যেতে পারে এই হাটের মাধ্যমে। এসএম আরিফের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিতে পারে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে কোরবানির পশুর হাট নিয়ে সংশয় এখন সর্বত্র। অনেক জায়গা থেকে মানুষ, সেখানে কোনো মতেই আমাদের স্বাস্থ্য সুরক্ষা রাখা সম্ভব না আমার মনে হয়। যেটা সামাজিক নিরাপত্তার যে বিষয়টা, দূরত্বটা, এটা যদি বজায় না রাখতে পারি তাহলে করোনাটা আরও ছড়াই যেতে পারে। করোনার যে প্রকোপটা, এটা এই পশুর হাট যদি এবার বসে সেটা আরও বেড়ে যেতে পারে। তবে অর্থনীতি ও ধর্মীয় অনুভূতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর চিন্তা করছে সিটি কর্পোরেশন। যারা ইজারা নেবে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যগতভাবেই তারা হাট চালানোর জন্য, এরকম হাটের ভিতরে গরুর যে ডিস্টেন্স, একটা গরুর সাথে গরু লাগানো ছিল, আমরা বলেছি যে মিনিমাম 5 ফিট করে হলেও এক একটা থেকে একটা গরুর ডিস্টেন্সটা বজায় রাখার জন্য, মাঝখানে রোটা খালি রাখার জন্য। যদিও উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আপনি একটা শপিং মলেই স্বাস্থ্যবিধি মেনটেন করতে পারছেন না, আর আপনি গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনটেন করবে কিন্তু গরুকে কি 3 ফুট দূরে দূরে রাখবেন না 6 ফুট দূরে দূরে, নাকি আপনি 3 ফুট দূরে থাকবেন? সবাই তো দামাদামি করবে, আপনি তো এটা সম্ভব না, ওখানে টাকা গুনতে হবে। করোনা বিস্তারের যত রকমের ফ্যাক্টর আছে, নিয়ামক আছে, সব গরুর হাটে পাবেন আপনি। অধিকক্ষণ সময় যদি আপনি হাটে থাকেন তাহলে আপনার ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে। আপনি দরকার পড়ে যেই পশুটা আপনি দাম দর দিয়ে করছেন সেই জায়গাটা আপনি কমায় নিয়ে আসুন, সেই সময়টা আপনি কমায় নিয়ে আসুন,
আপনার সেফটি চিন্তা করে আপনি লিমিটেড জায়গায় অবস্থান করুন এবং সেখান থেকে পশু কিনে ফিরে আসুন। স্থান নির্ধারণ এবং হাটের সংখ্যা কত হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। SM আরিফ, মাই টিভি, ঢাকা। শেষ করব ভিন্নধর্মী খবর জানিয়ে। হালামলের ফ্যাশন যে একেবারেই নতুন কোনো আবিষ্কার, সেই ভ্রান্তি হয়তো ভাঙতে বসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এই ফ্যাশন যে কতটা মিশর প্রভাবিত তার অসংখ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, রয়েছে দালিলিক সাক্ষীও। রূপচর্চায় প্রসাধনীর ব্যবহারও সেও হুবহু মিলে যাচ্ছে। আরও জানাচ্ছেন মোবালিক করিম। আজকের বিলিয়ন কিস আপডেট কথাটির উদ্ভব। মোবালিক করিম, মাই টিভি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মুন এবং আমি এসএম তানভীর। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।